রহিমা খালাকে ছুটি দিয়ে মিটির ফ্রেন্ডরা কিচেনে রান্না বান্না করছে। আজ তন্দুরি চিকেন করবে। গপির কারা তো আবার গরুর মাংস খাবে না। ওরা না খেলে বাকিদের মুখে কিভাবে উঠবে? তাই চিকেন তন্দুরি করবে, যাতে সবাই খেতে পারে। সবাই মিলে নানান কথা বলতে বলতে রান্না বান্না করছে। দুপুরে খেয়ে দিয়ে বিকেলের দিকে চলে যাবে ওরা। মোশাররফ সাহেব মলিন মুখে বসে আছেন সোফায়। শেহজাদের সাথে মেপে মেপে টুকটাক কথা বলছিল। তবে শেহজাদ বুঝতে পারল মোশাররফ সাহেবের মন ভালো নেই, কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত। শেহজাদের সাথে মিঠিকে স্বাভাবিক ব্যবহার করতে দেখে মোশাররফ সাহেব আর কিছু ভাবতে পারলেন না। এত সহজে এমন একটা ছেলেকে মিঠির পক্ষে কিভাবে মেনে নেওয়া সম্ভব? এটা পরবর্তী কোনো ঝড়ের পূর্বাভাস নয় তো? সেই টেনশনেও তিনি বুঁদ হয়ে রইলেন। কাছে এসে মিঠি বসল। তোমার মন খারাপ আব্বু? কিছু না। কিছু নিয়ে চিন্তা করছো? ওই তোমাকে নিয়ে একটু। চিন্তার কিছু হয়নি আব্বু। শেহজাদ তার সব জেনে শুনেই তাকে মেনে নিয়েছি আব্বু। আর কিছু বলতে পারলেন না। মেয়ে যদি মেনে নেয় তাহলে উনি আর কি করতে পারবেন? দুপুরে খেয়ে দিয়ে বিকেলের দিকে চলে গেল ওরা। সারাদিন মিঠি স্বাভাবিক আচরণ করছিল বাবা এবং শেহজাদের সাথে। পরের দিন সকালে মোশাররফ সাহেবের অফিস থাকলেও যায়নি। চিন্তামগ্ন হয়ে সোফায় বসে রইলেন। বারবার দেয়াল ঘড়িতে সময় দেখছে। এই তো আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই এসে পড়বেন আহসান সাহেব। শেহজাদ রেডি হয়ে অফিসে যেতে নেয়। আচমকা কলিং বেল বেজে ওঠে। মিঠি নিজেই ডোর খুলতেই দেখল আহসান সাহেব দাঁড়িয়ে আছেন। দীর্ঘ 24 ঘন্টার অধিক জার্নি করে তিনি সবে পৌঁছালেন। কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়ল মামার বুকে। যদি এমনটা প্রতিবার হয়, তাই তিনি সামলে নিলেন। আবেগে আপ্লুত হয়ে মামার বুকে মুখ থুবড়ে পড়ে কাঁদতে লাগলো মিঠি। ভেতরে ঢুকেন আহসান সাহেব। মিঠির কান্না থামানো যাচ্ছিল না। লক্ষ্য করলেন মোশাররফ সাহেব দাঁড়িয়ে আছেন, ভয়ার্ত চোখ মুখ। ওনার থেকে একটু দূরে শেহজাদ দাঁড়িয়ে। শেহজাদকে ঠিক চিনতে পারলেন না। মাথা নুইয়ে সালাম দিলেন মোশাররফ সাহেব। শেহজাদও দিল। শেহজাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখল। ওকে মিঠি? আমতা আমতা করে মোশাররফ সাহেব বললেন, আমি বলছি। মিঠি তুমি যাও। কি বলবে তুমি? মানে? মোশাররফ সাহেবের মুখের দিকে তাকিয়ে রইলেন আহসান সাহেব। শেহজাদ বুঝতে পারল অবস্থা বেশ সুবিধার নয়, বরং সে এখান থেকে চলে গেলে ভালো হয়। শেহজাদ মিঠিকে বলে চুপচাপ বেরিয়ে যায়। এটাই ভালো মনে করল। যতটুকু বুঝতে পারল মিঠির মামা হয়। রাগের বশবর্তী হয়ে যদি কোনো অপমান করে ফেলে তাহলে সেটা শেহজাদ মেনে নিতে পারবে না, খুব কষ্ট হবে। তাই বরং তার পেছনে যা হচ্ছে তাই করুক। তৃপ্ত শ্বাস ফেলল শেহজাদ। চলে গেল অফিসে। ওই ছেলেটা কে মোশাররফ? এখানে কেন? মিঠির স্বামী। হোয়াট? মাথা নুইয়ে ফেললেন। জি ভাইজান। শুদ্ধ এবং বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন মোশাররফ সাহেবের মুখের দিকে। মনে হয় না মিথ্যে বলেছে। এ কি করে সম্ভব? মোশাররফ সাহেব কিছু বলতে পারলেন না। কাচুমাচু করতে লাগলো। আমি ঠিক বুঝতে পারলাম না। মানে কিভাবে হলো? মিঠি, এইসব কি শুনছি? মাথা নাড়ালো মিঠি। মিঠিকে ছাড়িয়ে আচমকা মোশাররফ সাহেবের দুবাহু চেপে ধরলেন। আমি ঠিক বুঝলাম না মোশাররফ, কিসের স্বামী? কিসের কি হচ্ছে এইসব? কিভাবে বিয়েটা হয়েছে সেটা বলে দিলেন মোশাররফ সাহেব। বাজ পড়ল ওনার মাথায়। এটা কিভাবে সম্ভব? ভাবতে লাগলেন আহসান সাহেব। মানে, একে তো কালো, আলকাতরাও বোধহয় ফেল করবে। দ্বিতীয়ত পেটের মধ্যে একটা ভুঁড়ি। তৃতীয়ত কেমন স্বাস্থ্য, আরও বয়স্ক। আবার নাকি ডিভোর্সি। লাস্ট সন্তানও নাকি হবে না। মানে, একটা মানুষের মধ্যে এত খুঁত থাকলে এটা কি মানা যায়? কখনো না। গায়ের রংটা না হয় বাদ, কিন্তু ডিভোর্সি সন্তান হবে না। আরও মিঠির চেয়ে বয়স অনেক বড়। সব কিছুর একটা লিমিট থাকা প্রয়োজন। পৃথিবীতে কি ছেলের এতই অভাব যে এমন ছেলের কাছে বিয়ে দিতে হবে? মাথায় হাত দিয়ে সোফায় বসলেন। গলা শুকিয়ে গেল ওনার। একদম শান্ত গলায় বললেন, এইসব আমি কি শুনলাম? আর আজ এতদিন পর আমাকে কেন জানানো হলো? চিন্তায় চোখ বন্ধ করে বসে রইলেন আহসান সাহেব। আচমকা বলে উঠলেন, মেয়ের জীবনে তোমার ভূমিকা কি মোশাররফ? কিছু বলতে পারলেন না তিনি। মিঠিকে রেখে এবার চেঁচিয়ে উঠলেন,
কি জিজ্ঞেস করেছি বলো, উত্তর দাও। মাথা নুইয়ে রাখলেন মোশাররফ সাহেব। আমার বোনের বাড়ি গাড়ি সব রেখে এইটুকুন মেয়ে, সে ক্লাস 6 থেকে বাড়ির বাইরে একা একা বড় হয়েছে, তাও কিনা তোমার দ্বিতীয় স্ত্রীর মানসিক টর্চারে। সেখানে তুমি এবং তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরিবারের ওর জীবনের কি কি অবদান রয়েছে। সব তো ছেড়ে দিয়েছি, দখল করে ভোগ করেছে করুক। আজ এতগুলো বছর যাবৎ অন্যায়ভাবে ভোগ করছে, আমিও স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি, কিছুই বলিনি, শুধু মেয়েটার জীবনের নিরাপত্তার কথা ভেবে। সব কিছুর বিনিময়ে যদি মেয়েটা একটু ভালো থাকে সেজন্য। কিন্তু এখন তো দেখছি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছি মেয়েটার জীবন বরবাদ করার জন্য। এক নাগারে সবগুলো কথা বলে তপ্ত শ্বাস ফেললেন আহসান সাহেব। মৌন রইলেন কিছুক্ষণ, ফের বলতে লাগলেন, সামনে মেয়েটার পরীক্ষা, কিভাবে ভালো রেজাল্ট করবে সেই টেনশনে শেষ হয়ে যাচ্ছে আমি। আর তাও কিনা এমন একটা সময় এই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো জালিমগুলো। তুমি থাকতে এমনটা কিভাবে করলো মোশাররফ, উত্তর দাও। এবার চেঁচিয়ে উঠলেন আহসান সাহেব। কেন মেয়েটার জীবন ছারখার করে দিলে তোমরা সবাই? কেন? মানলাম বিয়ে দিয়ে তারা দায়িত্ব পালন করতে চেয়েছিল, কিন্তু তাই বলে এমন? সব কিছুর একটা লিমিট আছে এবং থাকা প্রয়োজন বলে মনে করি। শ্বাস আটকে বসে রইলেন মোশাররফ সাহেব। আমার ভাগ্নির জীবন সঙ্গী নির্বাচন করার দায়িত্ব আমি কাউকে দেইনি। এত বড় সাহস কী করে হয়? কিছু বলতে পারলেন না তিনি। কি আর বলার আছে, সব তো ঠিকই বলেছে। জল শক্ত করলেন আহসান সাহেব। আমার বোনের বাড়িতে যখন তার মেয়ের জায়গা হয় না, তাহলে সেই বাড়িতে থাকার রাইট কারোরই নেই। মোশাররফ, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার এই বাসা এবং আমার বোনের বাসা থেকে বেরিয়ে যাবে। তোমার যদি কানাকড়ি সমপরিমাণ আত্মসম্মান বোধ বলে কিছু থাকে, তাহলে তুমি আজকের পর আমার বোনের বাড়িতে আর পা রাখবে না। এবার যেখানে খুশি সেখানেই যেতে পারো। মেয়েটার 18 বছর পূর্ণ হোক, তারপর এই বাড়ি ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দেব। যে বাড়িতে আমার বোনের মেয়ের থাকার জায়গা হয় না, সেই বাড়িতে মিথ্যা অপবাদ নিয়ে একটা নিষ্পাপ মেয়েকে একটা ডিভোর্সি ছেলের সাথে জোর করে বিয়ে দেয়, সেই বাড়ি আমি আর আস্ত রাখবো না, এতিমখানার জন্য দান করে দেব। এই তো আর কয়েকটা দিন, এজন্যই চুপ করে আছি এতগুলো বছর। মুখ খুললেন মোশাররফ সাহেব। ওরা বাড়িটা নিজের নামে নিতে চায়। চেঁচিয়ে উঠলেন আহসান সাহেব। বললেই হয়ে গেল? সাহস কত! বললে আমার বোনের সম্পত্তি ওদের দিয়ে দেব? এত সোজা? স্বপ্ন দেখতে বলো, গিয়ে যাও। আমি আপন ভাই হয়ে আমার বোনের বাড়ির এক পয়সা সমপরিমাণ কখনো ভোগ করিনি, করার চিন্তাও করিনি। কখনো এই বাড়ি গাড়ি কিংবা ধন সম্পত্তির উপর লোভও করিনি। আল্লাহ আমায় যথেষ্ট দিয়েছেন। উল্টো আমি নিজের বাড়ির, অর্থাৎ এই বাড়ির 1 কোটি টাকা মূল্যের একটা ফ্ল্যাট আমি তোমার মেয়েকে দিয়ে দিয়েছি। 18 বছর পূর্ণ হলে এই ফ্ল্যাটটাও ওর নামে দিয়ে দেব। আজ একটা সত্যি কথা বলি, শোনো। আমি চাইলে স্বেচ্ছায় মিটির থেকে আমার বোনের বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব কিছু নিতে পারি, কোনো প্রেশার ক্রিয়েট ছাড়াই। আমি চাইলে তুমি বাদ, মিঠি কখনো না না করতে পারবে না, এতটাই বিশ্বাস করে সে আমাকে। কিন্তু আমি লোভী নই। আর ওরা আমার বোনের বাড়ি নিয়ে যাবে এত সোজা? কিছু বলতে পারলেন না মোশাররফ সাহেব। মিঠির সৎ মা যে দাপট, এদের দাপটের সঙ্গে টেক্কা দেওয়ার যেন তেন কাজ নয়। মিঠিমণি, মামা বুকে মুখ গুজে নীরবে মাথা নাড়ালো। সামনে তোমার 18 বছর পূর্ণ হবে। তুমি তোমার মায়ের সকল সম্পত্তির মালিক হবে। তোমার সৎ মামারা জাল দলিল বানিয়ে তোমার থেকে সব লেখিয়ে নিয়ে যাবে কৌশলে, তুমি টেরও পাবে না। তাই বলে দিচ্ছি, খবরদার ভুলেও কোথাও সাইন করবে না। তোমার বাবাকেও আজ থেকে বিশ্বাস করবে না, কারণ তোমার বাবাকে ইউজ করবে ওরা। তাই কোথাও সাইন করার আগে ভালো করে পড়ে নেবে। এবার সেটা যাই হোক, পরীক্ষার অ্যাসাইনমেন্ট হলে সেটাও। এরপর এই বাড়ির কী হাল করি দেখো। সরকারি তহবিলে দান করে সোজা এতিমখানা বানিয়ে ফেলবো। দেখি সরকারের সাথে পারে কিনা। কুকুর বিড়াল ভোগ করার চাইতে নিরীহ মানুষের কল্যাণের জন্য দান করাটাই উত্তম বলে মনে করি। মাথা নাড়ালো মিঠি। তার মামা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনিরা খাতুনের ভাইদের জন্য তারা টিকতে পারবে না। তার চেয়ে এতিমখানা কিংবা বৃদ্ধাশ্রম হয়ে গেলে অনেক মানুষের একটা আশ্রয়স্থল হবে, মাথা গোজবার ঠাঁই হবে। মোশাররফ, জি, এই ছেলের সাথে মিঠি সংসার করবে না। ডিভোর্সের ব্যবস্থা করো,
আজ এক্ষুনি। ওই ছেলেটাকে আসতে বলো কুইক। এই মুহূর্তেই আমার সামনে ডিভোর্স হবে। ফোন করো। ভয়ে ভয়ে শেহজাদকে ফোন করলেন মোশাররফ সাহেব। শেহজাদ অফিসেই যাচ্ছিল। মাঝপথে ফোন পেতেই ফিরে আসে। তবে ভীষণ চিন্তা হচ্ছে। তার মনে কু ডাকছে। ধারণা করলো ভালো কিছু হবে না। আধা ঘন্টা পর ধীর পায়ে বাসায় ফিরল। মোশাররফ সাহেব মাথা নিচু করে সোফায় বসে আছেন। বাসায় ঢুকতেই শেহজাদের দিকে তাকালেন আহসান সাহেব। এত সুন্দর ফুটন্ত পরীর মতো একটা মেয়েকে কোন রচিতে এমন ছেলের কাছে বিয়ে দিয়ে সর্বনাশ করলো ভেবে পেলেন না তিনি। মানে এইসব কি? আফসোস, ওনার মাথায় যন্ত্রণার উদ্রেক হলো। তিনি বিশ্বাস করেন সব মানুষ তো আল্লাহর সৃষ্টি, কিন্তু তাই বলে ছোট্ট অল্প বয়সে একটা মেয়ের সাথে এমন ছেলে মানতে পারলেন না তিনি। এটা মানার বিষয়ও না। মেয়েটার এখনো সারা জীবন পড়ে আছে। কত কি করার বাকি আছে। বসো। মুখোমুখি বসল শেহজাদ। মিঠি তার মামার বুকের সাথে লেপ্টে রইল। কাঁদছে নাকি স্বাভাবিক বোঝা যাচ্ছে না। মুখ দেখা যাচ্ছে না। তবে শেহজাদের খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে। তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। জি বলুন। তোমাদের বিয়ের ব্যাপারে সব শুনেছি। মাথা নুইয়ে রাখলো শেহজাদ। লজ্জাও লাগলো। যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছে সেটা কাউকে বলার মতো নয়। খুবই বিভ্রান্তকর এবং লজ্জাজনক একটি ঘটনা। ধূপ ধূপ করে তার বুকটা সমানে কাঁপছে। তোমাদের বিয়ের রেজিস্ট্রেশন এখনো হয়নি, যেহেতু মিঠিমণির এখনো 18 বছর হয়নি। এছাড়াও কেবল ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে হয়েছে তোমাদের। সেহেতু আমি চাই এই মুহূর্তে 3 তালাকের মাধ্যমে মিঠিমণিকে তুমি মুক্তি দাও, আর তাই এক্ষুনি। তড়া করে লাফিয়ে উঠল শেহজাদের বুকটা। ঘামতে লাগলো সে। কেমন অস্থির, অসহ্য লাগছে সব। দেখো, তুমি মিঠিমণির বয়সে অনেক বড়, সম্ভবত 20 বছরের। তোমার সাথে মিঠিমণি সংসার করা সহজ নয়। তাই আমি চাই মিঠিমণিকে ডিভোর্স দিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। এখন সময় নষ্ট না করে 3 বার তালাক বলে দাও। আহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল শেহজাদ। এই যে তালাকের কথা বলে দিল, কি অবলীলায়! আচ্ছা, ওনার বুক কাঁপল না? কিন্তু শেহজাদের বুকটা তো ওই শব্দটি কর্ণগোচর হওয়া মাত্রই কাঁপছে। যদি সেটা কাউকে দেখানো অসম্ভব, এমনটা জানলে আজ সে এই এলাকায় পাও মারাতো না। কি হলো বলো? টাইম ওয়েস্ট করো না। হাত ঘড়িতে সময় দেখলেন আহসান সাহেব। কোমল গলায় বলল, মেয়েটির সাথে একটু কথা বলতে চাই আঙ্কেল। কিসের কথা? বিব্রত বোধ করলো শেহজাদ। ডিভোর্সের ব্যাপারে ওকে একটা প্রশ্ন করতে চাই। ও ছোট মানুষ, ও ডিভোর্সের ব্যাপারে কি বুঝবে? প্লিজ আঙ্কেল, শোনো, ওর এখনো নিজের জীবনে সিদ্ধান্ত নেওয়ার মতো বোঝ হয়নি। যা বলার আমি বলে দিয়েছি। আমার কথাই শেষ কথা। ও কি সত্যি ডিভোর্স চায়? না চাওয়ার কি আছে? কোন গুণে, কোন রুচিতে তোমার সাথে থাকবে? কোন যোগ্যতা আছে তোমার? অসহায়ত্ব বোধ করলো শেহজাদ। জীবন তাকে কোন পরিস্থিতিতে নিয়ে এলো? কি ছিল, কি হলো? শেহজাদ স্বীকার করে মিঠির স্বামী হওয়ার যোগ্যতা তার নেই। মিঠি আর সে আকাশ পাতাল ব্যবধান, কিন্তু তবু একটা আশা রাখে। অসহায় কণ্ঠে এবার মিঠিকে জিজ্ঞেস করলো, মিঠি, তুমি একবার বলো, তুমি কি ডিভোর্স চাও? বলতেই গলা কেঁপে উঠল। কিছু বলল না মিঠি। পূর্বের মতোই রইল। শেহজাদের বুকটা ভেঙে যাচ্ছে। বুকের ভেতরে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মিঠির এই নীরবতা, এমন রূপ মানতে কষ্ট হচ্ছে। নীরবতা নাকি অনেক সময় সম্মতির লক্ষণ হয়। মিঠি কি তাহলে সত্যি ডিভোর্স চায়? কিন্তু শেহজাদের কষ্ট হচ্ছে। পারবে না মিঠিকে তালাক দিতে। বুকটা ফেটে যাচ্ছে। ভেতরে অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে। তবে কি মিঠিকে ভালোবাসতে শুরু করেছে শেহজাদ? উত্তর এলো হয়তো। ছলছল নয়নে তাকালো। মিঠি, কথা বলো প্লিজ। এরকম ভঙ্গিতে রইল মিঠি। ও কি বলবে? আশ্চর্য, আমি তো বলছি। আমার কথার উপর কোনো কথা নেই। আমি মিঠির একমাত্র গার্ডিয়ান। ওর মা মারা যাওয়ার পর আমি এবং আমার স্ত্রী ওকে মানুষ করেছি যতদিন দেশে ছিলাম। মিঠির প্রতি তার বাবার কোনো অবদান নেই বলা যায়। এই পর্যন্ত মিঠির সব কিছুতেই আমি অবদান রেখেছি, যেভাবে যেমনভাবে যতটুকু পেরেছি। ওর ভরণ পোষণ সহ পড়াশোনার যাবতীয় সকল খরচ আমি বহন করেছি। জন্ম দিলে পিতা হওয়া যায় না, তাই যা সিদ্ধান্ত নেওয়ার আমিই নেব।
মিঠি আমার রক্তের সন্তান নয়, কিন্তু আমার সন্তানের থেকেও কোনো অংশে কম নয়। মিঠি মোশাররফের সন্তান নয়, আমার বোনের সন্তান, আমার সন্তান। বুকটা স্যাঁত করে উঠল মোশাররফ সাহেবের। মাথা নুইয়ে রইলেন। নীরবে সবার আড়ালে চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কথায় আছে, মেয়েদের পেটে বাবু আসার সাথে সাথে তার মাতৃত্ববোধ চলে আসলেও ছেলেদের পিতৃত্ববোধ আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। তবে দেরিতে আসলেও তা আমরণ পর্যন্ত থাকে। মা হওয়া কঠিন, তবে বাবা হওয়াটা কিন্তু খুব কঠিন। যে 1 মাইল হেঁটে 20 টাকা বাঁচিয়ে তোমাকে চিপস কিনে দেয়, সেই তো বাবা। যে নিজে সারাটা জীবন বিলিয়ে দেয় তোমার ক্যারিয়ার করতে, সেই তো বাবা। তবে হ্যাঁ, সব বাবারা বাবা হতে পারে না। হুমায়ুন আহমেদের একটা কথা শুনেছিলাম, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলবো, মোশাররফ একজন খারাপ বাবা, বিশ্বের খারাপ একজন লোক। অপমানে থমথমে হয়ে গেল মোশাররফ সাহেবের মুখটা। যে থেকে আহসান সাহেব এইসব বলেছেন, তা তিনি জানেন। সত্যি কি তিনি খারাপ বাবা? তবুও একবার ওর মুখে জানতে চায় আঙ্কেল। তবুও একবার ওর মুখ থেকে জানতে চাই আঙ্কেল। বলছি না, আমার সিদ্ধান্তের ওপর কোনো কথা নেই। দ্রুত তালাক বলো। বসা থেকে উঠে দাঁড়ালো শেহজাদ। গুটি গুটি পায়ে এগিয়ে এলো। সাহস করে আহসান সাহেবের সামনে দাঁড়ালো। বিরক্ত হলেন তিনি। সময় বিলম্ব করায় জাস্ট বিরক্ত লাগছে শেহজাদকে। চোখ সরিয়ে নিলেন তিনি। শেহজাদ নিজেই আহসান সাহেবের বুক থেকে মিঠিকে সরিয়ে আনতেই দেখল মিঠি কাঁদছে। চোখগুলো ফুলে লাল। ইস, এইটুকুন সময়ের মধ্যে চোখ মুখের কি হাল করে ফেলেছে মেয়েটা। আহসান সাহেবের সাদা শার্টের বুকের দিকটা চোখের জলে ভেসে জবজবে হয়ে গিয়েছে। ধক করে উঠল শেহজাদের বুকটা। শেহজাদ বুঝতে পারল মিঠিকে প্রেশার ক্রিয়েট করেছে ডিভোর্সের জন্য। নিজ থেকে মিঠি ডিভোর্স চায় না, চাইলে প্রথম দিনেই চাইতো। মিঠি আবার লুকোচুরি ভনিতা পছন্দ করে না, যা বলে স্ট্রেট বলে দেয়। অন্তত খুব বেশি দিন তাদের একসাথে থাকা না হলেও এইটুকুন সময়ের মধ্যে মিঠিকে শেহজাদ বুঝতে পারে। শেহজাদের সেই বুদ্ধিটুকু আছে। তবুও শেহজাদের অস্থির মন মানল না। কম্পিত হাতে চিবুক তুলে মলিন কণ্ঠে জিজ্ঞেস করল, মিঠি, তুমি কি ডিভোর্স চাও? শেহজাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল মিঠি। কোনো প্রতি উত্তর করতে পারল না। কান্নার বেগ বাড়ল। তার জন্মদাত্রী মায়ের মৃত্যুর পর তার মামা মামি তাকে নিজেদের সন্তানের মতো করে মানুষ করেছে। বাবার সকল আদর যত্ন স্নেহ ভালোবাসা সব মামা মামির কাছ থেকেই পেয়েছে। কেবলমাত্র মামার জন্যই আজ তার অস্তিত্ব টিকে আছে এই পৃথিবীতে, নয়তো কবেই বিলীন হয়ে যেত। এছাড়াও শেহজাদের সাথে না হয় তার 1 সপ্তাহের সংসার। মানুষটার জন্য মনের গহীন থেকে প্রেম ভালোবাসার উদ্বেগ না হলেও মায়া সৃষ্টি হয়েছে। মনের একাংশে একটা সফট কর্নার তৈরি হয়েছে। শেহজাদের প্রতি ভীষণ মায়া হয় মিঠির। এই শহরে মানুষটার কেউই নেই। বড় আশা নিয়ে মানুষটা তার সাথে থাকতে চায়, একটা সংসারের স্বপ্ন দেখে। এখন কার জন্য কাকে নিরাশ করবে মিঠির ছোট্ট মস্তিষ্ক খুঁজে পাচ্ছে না। মামার সিদ্ধান্তকে সায় দিলে শেহজাদ কষ্ট পাবে, শেহজাদকে সায় দিলে মামা কষ্ট পাবে। কোনো ডিসিশন নিতে পারছে না সে। দুজনের জন্যই মায়া হচ্ছে। নীরবে অঝরে কাঁদতে লাগলো মিঠি। এক পর্যায়ে হেসকে উঠল শেহজাদকে দেখে। শেহজাদ দেখল সুশ্রী মুখটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। মনের মধ্যে অগাধ সাহস জোগালো শেহজাদ। হঠাৎ বলে উঠল, মিঠিকে ডিভোর্স দিতে পারবো না আঙ্কেল, দুঃখিত। কি বললে? আমি মিঠিকে ডিভোর্স দিব না। কেন? মিঠি চায় না এবং আমিও চাই না, অর্থাৎ আমরা কেউই ডিভোর্স চাই না। ও তোমায় বলেছে? আমায় বলেনি, কিন্তু ও কি আপনাকে ডিভোর্স চাওয়ার কথা বলেছে? ও কেন বলবে? হ্যাঁ, ও ডিভোর্স চায় না। ওর উপর প্রেশার ক্রিয়েট করবেন না আঙ্কেল। ভীষণ রেখে গেলেন আহসান সাহেব। মোশাররফ সাহেব কিছু বলতে পারছেন না। তিনিও চান ডিভোর্স হয়ে যাক। এরা একজন আরেকজনের জন্য উপযোগ্য নয়। বিয়ের সপ্তাহখানিক না হতেই তুমি কৃতিত্ব দেখাচ্ছ। মিঠি আমার স্ত্রী, ওর উপর কর্তৃত্ব দেখানোর রাইট আমার আছে। কোনো অ্যাবিলিটি আছে তোমার? বড় বড় কথা বলছো যে? কোনো অ্যাবিলিটি নেই, আর বড় কথাও বলছি না, জাস্ট সত্যিটা বলেছি। আর আমার সকল সমস্যা জেনে শুনেই মিঠি আমাকে মেনে নিয়েছে, আমার সাথে থাকতে চায়, এটাই অনেক। হোয়াট? মিঠি মেনে নিয়েছে মানে?
বিশ্বাস না হলে মিঠিকে জিজ্ঞেস করতে পারেন। ও যা বলছে এসব কি সত্যি? দু ফোঁটা অশ্রু ফেলে চোখ বন্ধ করে মাথা নাড়ালো মিঠি। সব সত্যি, সব। কেন জানি আকস্মিক ভীষণ অভিমান হলো আহসান সাহেবের। যার ভালোর জন্য এত দূর থেকে উড়ে এলেন, যার জন্য এত স্যাক্রিফাইস, যার জন্য এত লড়াই, এত দুশ্চিন্তা, আর সেই কিনা আগে নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েই নিজে নিল, তাও কিনা একটা ভুল মানুষের সঙ্গে। যে মানুষটার কোনো যোগ্যতাই নেই তার স্বামী হওয়ার। মানতে পারল না আহসান সাহেব। তপ্ত শ্বাস ফেললেন, মিঠিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। বেশ, তুমি এখন অনেক বড় হয়ে গেছো। তোমার জীবন ভালো মন্দের সিদ্ধান্ত এখন তুমি নিজেই নিতে পারো। এখানে আমি বলার কি? ওকে ফাইন, দ্যাটস ওকে। আসছি, ভালো থেকো, শুভকামনা। আর দাঁড়ালেন না আহসান সাহেব। সবাইকে হতভম্ব করে দিয়ে গটগট আওয়াজ তুলে বেরিয়ে যেতে নেয়। হঠাৎ দাঁড়ালেন, পিছু ফিরে মিঠিকে বললেন, তোমায় একটা কথা বলতে চাই। মামার সামনে এসে দাঁড়ালো মিঠি। অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরি। সম্পর্কের সমীকরণ ঠিক তখন কখন কোথায় গিয়ে দাঁড় করাবে তা কারোরই জানা নেই। নিজের একটা অস্তিত্ব তৈরি করা উচিত। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও নিজের কাজ কখনো তোমাকে ছেড়ে যাবে না। একটা পরিচয়, যে পরিচয়টা একজন নারীকে শক্তি দেবে, লড়াই করার অনেকখানি সাহস দেবে। আমি চাই তুমি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে একটা অস্তিত্ব তৈরি করবে। ভালো থেকো, আসছি। আচমকা মামাকে ঝাপড়ে ধরল। মেয়েটিকে ছাড়িয়ে বেরিয়ে গেলেন এবং লিফটে উঠে গেলেন। দৌড়ে মামার পিছনে গেল। দেখলো লিফট নেমে গিয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নামলো মিঠি। আহসান সাহেব গাড়িতে উঠতে নেয়। মামাকে দেখতেই হাঁপাতে দৌড়ে গিয়ে পেছন থেকে দু হাতে ঝাপটে ধরল। অনুনয় বিনয় করে অসহায় কণ্ঠে বলতে লাগলো, মামা যেও না প্লিজ, মামা শোনো, মামা প্লিজ একটু শোনো। নিজেকে ছাড়িয়ে গাড়িতে উঠতে গেলেন আহসান সাহেব। অভিমানে টইটুম্বুর হয়ে মন আকাশে মেঘ জমেছে একগাদা। আদেও কবে কখন এই মেঘ বৃষ্টি হয়ে ছড়বে তাই ইয়াত্তা নেই। গাড়িতে উঠে বসলেন। দৌড়ে এলো মিঠি। গাড়ির কাঁচ তুলে দিলেন। কাঁচের বাইরে থেকে অনেকবার ডাকলো মামাকে, কিন্তু কান দিলেন না তিনি, তাকালেনও না। সামনের দিকে তাকিয়ে সোজা হয়ে বসে রইলেন। গাড়ি চলতে শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওনার গাল বেয়ে। পেছন থেকে হাও মাও করে কেঁদে উঠল মিঠি। মামাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে, খুব। অনবরত চোখের জল গড়িয়ে পড়তে লাগলো দু গাল বেয়ে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল মামার যাওয়ার পানে। কবে মলিন হবে এই অভিমান? মোশাররফ সাহেব বেরিয়ে গেলেন। বাসায় ফিরতে মনিরা খাতুন বকাবকি শুরু করলেন। মিঠির বাসায় থাকা পছন্দ করেন না তিনি, কিন্তু মিঠি প্রাপ্তবয়স্ক মেয়ে, তাকে এত বড় বাসায় একা রাখা যায় না। সুন্দরী মেয়ে, এছাড়া গায়েগতরও বেশ অনেক বড় দেখা যায়। তাই ভয় হয় মেয়েটাকে নিয়ে। যে কোনো সময় সুযোগ বুঝে একা বাসায় মেয়েটা সর্বনাশ করে ফেলে, সেই ভয় মূলত। দায়িত্ববোধ থেকে রাতের বেলা গিয়ে থাকেন। মিঠি এখানে আসলেও সহ্য করতে পারেন না তিনি। দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ সাহেব। দোটানায় আছেন তিনি, কোথাও শান্তি নেই। মনিরা খাতুনকে বিয়ে করার পর থেকে জীবন থেকে শান্তি নামক শব্দটি পালিয়ে গেছে। নীরব হয়ে বেডের এক কোণায় মাথা চেপে বসে রইলেন। অনেকক্ষণ যাবৎ সহ্য করলেন মনিরা খাতুনের বকাবকি। শেষে শান্ত গলায় ডাকলেন, মনিরা শোনো। বকতে বকতে এগিয়ে এলেন তিনি। ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলেন, কেন ডেকেছ? মনিরা খাতুনের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। আমার মুখ দেখার জন্য ডেকেছ নাকি? দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ সাহেব। আচমকা একটা সিদ্ধান্ত নিলেন। ঠিক জানেন না এর ভবিষ্যৎ কোথায়। নিজেকে ধাতস্থ করলেন। কি হলো বলছো না যে? ঠান্ডা মাথায় আচমকা মনিরা খাতুনের মুখের উপর 3 তালাক বলে দিলেন মোশাররফ সাহেব। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন তিনি। ব্যাপারটা বোধগম্য হতেই আচমকা চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে লুটিয়ে পড়লেন ফ্লোরে। মনের দুঃখে পেরিয়ে গেলেন মোশাররফ সাহেব। আজ থেকে মনিরা খাতুনও মুক্তি, উনি ওই বেড়াজাল থেকে মুক্তি। এছাড়াও আজকের পর এই বাড়িতে তিনি আর পা রাখবেন না বলে শপথ করলেন। এই অপশন ছাড়া ওনার কাছে আর কোনো উপায় ছিল না। বাসা থেকে বেরিয়ে শেহজাদকে ফোন করলেন। রিসিভ হতেই বললেন, তোমার সব ত্রুটি বিচ্যুতির কথা জেনে শুনেই যেহেতু আমার মেয়ে তোমাকে মেনে নিয়েছে, তাহলে আমার আর কিছু বলার নেই। তবে তোমার কাছে একটা অনুরোধ,
আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে তুমি দেখে শুনে খেয়াল রাখবে। ওর দায়িত্ব আপাতত তোমাকে দিলাম। সামনে ওর পরীক্ষা। আপাতত তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কোনো বাসা নেওয়ার প্রয়োজন নেই। মিঠির কাছেই থাকো এবং তার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া অবধি এখানেই থেকো। পরেরটা পরে ভাবা যাবে। আগে মিঠির পরীক্ষা শেষ হোক, তারপর কিছু একটা ভেবো। আর কোনো মতে মিঠিকে একা ছেড়ো না। ছোট এবং জেদি মানুষ, রাগ উঠলে ভুলভাল কাজ করে ফেলবে। তাই সাবধানে থেকো, সাবধানে রেখো। রাখছি। শেহজাদকে কিছু বলতে না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেন। তবে নীরবে সায় দিল শেহজাদ। মিঠিকে খেয়াল তো সে অবশ্যই রাখবে, তবে একটা বিষয় মানতে পারল না। মিঠির মামার বাসায় থাকতে তার নিজেকে খুব ছোট মনে হবে, কিন্তু মিঠির ভালোর জন্য থাকতে হবে। মিঠির পরীক্ষা শেষ হলে সে ঠিকই একটা ব্যবস্থা করে নেবে। মিঠির সঙ্গে বাসার ব্যাপার নিয়ে কথা বলল শেহজাদ। মিঠি জানালো, সে যদি এখন এই বাসা ছেড়ে চলে যায় তাহলে তার মামা ভীষণ কষ্ট পাবে। মনে মনে ভাববে, বিয়ে না হতেই মামার সব কিছুকে এখন অপ্রয়োজনীয় মনে হচ্ছে। স্বামী এখন সব। এতে তার মামার মনও ক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে। কিন্তু মিঠি এমনটা চায় না। আর অনন্যাও আগের মতো এ বাসায় আসে না, খুব ব্যস্ততা দেখায়। বলা যায় মিঠি কিছুটা একা হয়ে গেছে, তাই শেহজাদকেই বাধ্য হয়ে থাকতে হবে। পার হয়ে গেল 3 মাস। 30শে জুন থেকে মিঠির এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সব ভুলে মিঠি পড়াশোনায় গভীর মনোযোগ দিয়েছে। যেভাবেই হোক তার প্ল্যান সাকসেসফুল করতে হবে, সেই দৃঢ় সংকল্প করে মনোবল বাড়িয়ে পড়াশোনায় গভীরভাবে মন দিয়েছে এবং সব টেনশন দূর রেখে পরীক্ষা দিতে লাগলো। মিঠির পরীক্ষার সময় ছুটি নিয়েছে শেহজাদ। নিজ দায়িত্বে মিঠিকে নিয়ে যায়, পরীক্ষা শেষ হওয়া অবধি বসে থাকে এবং নিয়ে আসে। আজও মিঠির পরীক্ষা। কলেজের পাশের একটা ক্যাফেতে বসে রইল শেহজাদ। শেষ ঘন্টা পড়তেই ক্যাফে থেকে বেরিয়ে এগিয়ে এলো। সবে হল থেকে পরীক্ষা দিয়ে বান্ধবীদের সাথে একসাথে বের হয়েছে মিঠি। বিদায় জানিয়ে যার যার গার্ডিয়ানের সাথে তারা চলে গেল। শেহজাদকে দেখতে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এলো মিঠি। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। চলো, সায় দিল মিঠি। নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়েছে? অতটাও না। রেস্তোরাঁ থেকে লাঞ্চ করেই একসাথে বাসায় যাই, চলো। আচ্ছা। বেশ কিছুক্ষণ পর দুজনে রেস্তোরাঁ থেকে লাঞ্চ করে বেরোলো। আজ রিকশায় চড়বো একটু। ওকে। ড্রাইভারকে চলে যেতে বলি। বলো। একটা রিকশা নিল শেহজাদ। দুজনে রিকশায় করে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। হঠাৎ দূর থেকে কেউ একজনের দৃষ্টি আটকে গেল ওদের উপর। ওরা লক্ষ্য করলো না এত কিছু। মানুষটি ওদের ফলো করতে শুরু করলো। ঘোরাঘুরি শেষে ওরা বাসায় ফিরে গেল। কিছুক্ষণ রেস্ট করে মিঠি শাওয়ার নিল। মিঠি বেরোতেই শেহজাদ ঢুকলো শাওয়ার নিতে। আগন্তুক মিঠির বাড়ির সামনে এসে থামে। উপরের দিকে এক পলক তাকালো। একটা বহুতল ভবন, ঠিক 20-21 তলা ভবন। দুটি বাড়ি সম্মিলিত একটি বাড়ি করা হয়েছে। নিঃসন্দেহে এটা টুইন টাওয়ার। বাড়ির ভেতরে ঢুকে মিঠির কথা জিজ্ঞেস করতেই কেয়ারটেকার থেকে যতটুকু জানতে পারল, 7 তলায় মিঠির ফ্ল্যাট। লিফটের 6 ফ্লোরের বাটন স্পেস করে অপেক্ষা করে মিঠির ফ্ল্যাটের সামনে আসতেই লিফট থেকে বেরিয়ে এসে ডোরের সামনে দাঁড়ায়। সর্বপ্রথম চোখ পড়ল দেয়ালের সাথে লাগিয়ে রাখা একটা নেম প্লেটের মধ্যে। সেখানে খুব সুন্দর করে লেখা, মিঠি পরীর রাজ্য। গাল বাঁকালো শবনম। চতুর্দিকে অস্থির দৃষ্টি বুলালো। ভীষণ সুন্দর করে সাজানো এই বাড়ির বাহির ভিতর দেখে বোঝাই যায় কয়েক কোটি টাকার এক একটা ফ্ল্যাট। এক এক ফ্ল্যাটে দুপাশে দুটো বাসা। ফ্ল্যাটের সামনে লন করা দোলনা আছে। নানান রকমের লতানো সহ হাবিজাবি আউটডোর এবং ইনডোর প্ল্যান্টে ভরা। ভাবতে লাগলো, ফ্ল্যাটের বাইরে এত সুন্দর, না জানি ভেতরে কত সুন্দর। এসব ভাবতে ভাবতে কলিং বেলের সুইচে চাপ দেয়। মিঠি তখন মাথার চুলগুলো মোছায় মন দিল। কলিং বেলের শব্দ হতেই চুল টাওয়াল পেঁচিয়ে নেয়। লুকিং গ্লাস দিয়ে দেখলেও শাড়ি পরিহিত একজন মহিলা দাঁড়িয়ে আছে। বিস্ময় বিমূঢ় হয় মিঠি। ডোর খুলতে শুনতে পায়, তুমি মিঠি শিওর? হ্যাঁ, তুমি শবনম, রাইট? আমাদের ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, মনে আছে। নাইস টু মিট ইউ। মৃদু হাসল শবনম। তবে শবনমকে দেখে চমকালেও স্থির রইল মিঠি। মিঠিকে দেখতেই
তাকিয়ে রইল শবনম। এমনিতেই মারাত্মক সুন্দর, তার উপরে গোসল করে আসায় আরও স্নিগ্ধ সতেজ ফুরফুরে লাগছে। সুন্দর মায়াবী মুখটায় বিন্দু বিন্দু পানির ফোঁটা ছড়িয়ে আছে। কানের পাশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যেন সাত সকালের ফুটন্ত টকটকে তাজা গোলাপের ওপর শিশির পরে বিন্দু পড়ে আছে। আবার সাত সকালে বিলের জলে উকি দেওয়ার সদ্য ফোটা শালুক ফুলের মতো স্নিগ্ধ লাগছে। শিশুদের মতো কি সুন্দর নরম কোমল ত্বক। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না শবনম। চোখ ঝলসে এলো, যেন সদ্য আসমান থেকে নেমে আস্ত এক ফুটন্ত পরী। স্বভাবগত মৃদু হাসল। শেহজাদ আছে? হ্যাঁ। কোথায়ও? লাজুক হাসল মিঠি। শাওরে গেছে একটু আগে। নিউ কাপল বুঝই তো। শবনমের কেমন যেন লেগে উঠল। শেহজাদ তার ছিল, এখন মিঠি। শেহজাদকে সেই সন্তান দিতে না পারার অপরাধে প্রত্যাখ্যান করে গেছিল, কিন্তু এখন যেন কেন মানতে পারছে না মিঠির সাথে। ভীষণ কষ্ট হচ্ছে। দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরল। ভাবলো বাবারে, এই ভর দুপুরে সুন্দরী বইয়ের সাথে রোম্যান্স। শবনমকে অন্যমনস্ক হতে দেখে বাঁকা হাসল মিঠি। ভেতরে আসো শবনম, দাঁড়িয়ে কেন? আমি তোমার বয়স অনেক বড়। জানি, তুমি আমার 10-11 বছরের বড় মেবি। জানতে? হ্যাঁ। শেহজাদ বলেছিল নিশ্চয়ই। ঠিক ধরলে। ভেতরে ঢুকলো শবনম। আচমকা তার সারা শরীর জুড়িয়ে গেল। না, এসির শীতলতায় না, বাসার সৌন্দর্য দেখে, লিভিং স্পেস দেখেই বোঝা যাচ্ছে দুনিয়ার ভীষণ নামি দামি আসবাবপত্রে সাজানো গোছানো। হতেই পারে ইম্পোর্টেড ফার্নিচার, ছোট ছোট শ্বেত পাথরের স্ট্যাচু এবং স্কুল কলেজের নানা রকমের পদক দিয়ে সাজানো শোকেস কর্নারগুলো। ওয়েল ডেকোরেটেড ড্রয়িং রুম থেকে ভেতরে যাওয়ার দরজায় অবধি নানা রকমের স্টোনের ঝুলমালা দিয়ে সাজানো। শবনম ভেবে পায় না কিভাবে শেহজাদের মতো কালো ডিভোর্সি সন্তান জন্মদানে অক্ষম একটা পুরুষ এত সুন্দর বিত্তবান ফ্যামিলির মেয়েকে বিয়ে করলো। সুন্দর মানে এত সুন্দর, ছবির চেয়েও বাস্তবে বেশি সুন্দর, তার থেকেও সুন্দর। মিঠিকে দেখতেই ভীষণ জেলাস ফিল হলো। কল্পনাও করেনি তার চেয়েও এত সুন্দর বউ পাবে শেহজাদ। দীর্ঘশ্বাস ফেলল। সব কপাল। এই 3 মাসে খবর নিয়ে শবনম যতটুকু জানতে পারল তা হলো, তারা যে বাসায় ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার একমাত্র মেয়ে মিঠি। আর মালিকানা সূত্রে সেই বাড়িটাও মিঠির মায়ের হলেও কিছুদিন পর মিঠিরই হবে। সেই বাড়ির একমাত্র মালকিন। আর সেই মেয়ে এত বড় বাড়ি রেখে এখানে এক বিলাসবহুল ফ্ল্যাট সাজিয়ে বসবাস করছে। বসো, তোমার জন্য চা কফি করতে বলি। আমরা দুজন বাইরে থেকে লাঞ্চ করে এসেছি। খুব ঈর্ষা হলো শবনমের। সুন্দরী বউকে নিয়ে এখন রেস্টুরেন্টেও লাঞ্চ করে। এমন নয় যে তার সাথে করেনি, অনেক করেছে, কিন্তু তাকে ছাড়া অন্য কারোর সাথে করতে শবনমের ভীষণ ঈর্ষা লাগে। খালা কফি দিয়ে যাও তো, গেস্ট এসেছে। দিতেছি। তো বলো, কি মনে করে? আর আমার বাসার খোঁজ পেয়েছো কিভাবে? রিকশায় দেখলাম দুজনকে। ও, তার মানে তুই ফলো করছিলি আমাদেরকে? না, তা কেন করব? বাই দ্য ওয়ে, সাংসারিক জীবন কেমন চলছে তোমার? ভালো। শাওয়ার নিয়ে কোমর অব্দি টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো শেহজাদ। রুমে মিঠিকে না দেখে আচমকা বলে উঠল, আজ শাড়ি পরতে পারতে সুনেত্রা। চমকে উঠল শবনম। হেসে উঠল মিঠি। বাসায় বেশিরভাগ সুনেত্রা বলেই ডাকে শেহজাদ। বলা যায় অভ্যেসে পরিণত হয়েছে নামটা। মিঠিও নির্লিপ্তে সায় দেয়। আর যাই হোক, মানুষটার দেওয়া নামটা তার খুবই পছন্দের। পরে পড়ব, দেখে যান কে এসেছে, চেঁচিয়ে বলল মিঠি। এই অসময়ে আবার কে এলো বোধগম্য হলো না শেহজাদে। এখন তো অন্যান্যও তেমন একটা আসে না, অনন্যাও তেমন একটা আসে না, ব্যস্ততা দেখায়। কৌতূহলবশত এগিয়ে এলো শেহজাদ। পর্দার আড়াল থেকে উকি দিতেই চক্ষু চড়ক গাছ, মানে শবনম এসেছে। কিন্তু কেন? ঘাবড়ে গেল শেহজাদ। কথায় আছে না, মানুষ অধিক কষ্ট পাওয়ার পর যখন সুখের দিশা খুঁজে বেড়ায়, ঠিক তখনই মানসিক যন্ত্রণা সামনে এসে দাঁড়ায়। ঠিক এখন কাহিনী তেমন। এই শবনম আবার কেন এলো? ভেবে পেল না শেহজাদ। আচমকা তার কেমন যেন লেগে উঠল। দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হলো। এতদিন তো সব ভালোই চলছিল। সব ভুলে তারা দুজন নতুন করে সব শুরু করেছিল। দুজনেই বলা যায় সংসার জীবনে খুব সুখী।
ইতিমধ্যে ইতিমধ্যে এরপর আর কোনো ঝামেলাও হয়নি তাদের মধ্যে। কিন্তু এই সুখে বোধহয় গ্রহণ লাগবে এবার। এই শবনম আবার কোনো তুল কালাম নিয়ে এসেছে কে জানে, আর কেনই বা এসেছে, তাও আবার এতদিন পরে। নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। ভালো কিছু এর দ্বারা অসম্ভব। মাথার মধ্যে জট পাকাতে লাগলো চিন্তা ভাবনাগুলো। অস্থির হয়ে উঠল শেহজাদের মন। দেখে ফেলল শবনম, তাকিয়ে রইল শেহজাদের দিকে। মিঠি হেসে উঠল। নিউ গেস্ট এসেছে শেহজাদ, জামা কাপড় পরে আসো, জমিয়ে গল্প করব তিনজনে। সারা শরীরে তীব্র গতিতে কম্পন ছড়িয়ে পড়ল শেহজাদের। মিঠি খুব স্বাভাবিক হয়ে কথা বলছে। এখন পরীক্ষাও চলছে, শবনমের জন্য না জানি কি হয়। এখন শবনমের সামনে স্বাভাবিক দেখাচ্ছে, পরে কি হবে ভেবে কুল কিনারা পেল না শেহজাদ। এছাড়া খারাপ রেজাল্ট করলে মিঠির চাইতেও বেশি কষ্ট পাবে সে। নাওয়া খাওয়া ভুলে দিনরাত এই পড়াশোনা নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে মিঠি। দ্বিধাগ্রস্ত হয়ে রুমে ফিরে যায় শেহজাদ। দ্রুত জামা কাপড় পরে মনোযোগ দিল, কান এদিকে দুজনের কথা শোনায় মন দিল। বুকের ভেতর থাকা 2.5 ইঞ্চির হৃৎপিণ্ডটা ধরপড় করে সমানে লাফাচ্ছে, যেন এক্ষুনি লাফিয়ে বেরিয়ে আসবে বুকের ভেতর থেকে। উৎসুক হলো শবনম। সুনেত্রাকে? যত দূর জানি তোমার নাম মিঠি। সুনেত্রা বলে কাকে ডাকলো শেহজাদ? কৌতূহলী হয়ে একসাথে অনেকগুলো প্রশ্ন করল শবনম। লাজুক হাসল মিঠি। কাকে আর? আমাকে? মানে? শেহজাদ ভালোবেসে সুনেত্রা ডাকে। সুনেত্রা? হ্যাঁ, শেহজাদের ভালোবেসে দেওয়ার নাম সুনেত্রা, অর্থাৎ শেহজাদের সুনেত্রা। ভীষণ হিংসা হলো শবনমের। বাহ, খুব ভালো তো, ভালোবাসার নামও দিয়ে দিয়েছে, তা আবার এত তাড়াতাড়ি। সহ্য হলো না শবনমের। হিংসার আগুনে দাও দাও করে জ্বলে পুড়ে ছারখার হতে লাগলো অন্তরটা। কিছুতেই সহ্য হচ্ছে না তার তো শেহজাদের সুখ। মানতে পারছে না নামটা। তাকে ছাড়া আরেকজনকে কেন দিবে ভালোবাসার নাম? শেহজাদ তো শুধু তাকেই ভালোবাসে, তারপরে অন্য কাউকে নিজের মনে জায়গা দিয়ে ভালোবাসাটা অসম্ভব। কিন্তু এত দ্রুত শেহজাদের এই পরিবর্তনটা মেনে নিতে পারছে না শবনম। মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করলো, কবে দিয়েছে এই নাম? বিয়ের রাতে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল শবনম। নিজেকে ধাতস্থ করে হেসে উঠল। ওর কাজই এটা, বুঝেছ? আমাকেও ভালোবেসে সরবরি বলে ডাকতো। শেহজাদের সরবরি, বিভাবরী। বা খুব সুন্দর নাম তো। হ্যাঁ, শবনম ভেবেছিল তার মতো মিঠিরও মন খারাপ হবে, কিংবা জেলাস ফিল করবে, কিন্তু মিঠি স্বাভাবিক। ঠোঁটে মিষ্টির হাসির ছোঁয়া। এই মেয়ে বয়সে ছোট ঠিক, কিন্তু আস্ত একটা শয়তানের হাড্ডি। চোখে মুখে কেমন বুদ্ধিদীপ্ত একটা রেখা ফুটে উঠেছে। ঠিক তা নয়, পুরো চেহারাটাই বুদ্ধিদীপ্ত। এখন যার কাছে আছো সে কি নামে ডাকে? থতমত খেল শবনম। হেসে বলে উঠল, ওরা টপ সিক্রেট পিঠি, বলা যাবে না। কেন? সব কথা সবাইকে বলতে নেই, নজর লাগে, সুখে গ্রহণ লাগে। নিশ্চয়ই মিঠিকে খোঁচা মেরে বলেছে কথাটা। মিঠি হাসলো, বিড়বিড়িয়ে বলল, তুই নিজেই তো আস্ত একটা বদনজরের গোডাউন। তোর সুখে তো পেট নেই, আবার গ্রহণ লাগাতে যাবে? খেয়ে দিয়ে মানুষের আর কাজ নেই তো? তুই নিজেই তো এসেছিস গ্রহণ লাগাতে। তোকে যে কী করতে ইচ্ছে করছে তুই নিজেও জানিস না। ডাইনি, পেতনি, শাকচুন্নি, পিশাচিনী কোথাকার। বিশ্বাস কর, তোকে চুল ধরে পিটাতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কারণ ছাড়া তো পিটাতে পারি না। ওই একটা জায়গায় আটকে গেছি, নয়তো তোর চুলগুলো ছিঁড়ে ন্যাড়া করে বের করে দিতাম আমার বাসা থেকে। কিছু বলবেন? না, ও কিছু না। জামা কাপড় পরে দম আটকে এগিয়ে এলো শেহজাদ। তার অস্থির লাগছে শবনমের উপস্থিতিতে। মিঠির মতিগতি তেমন একটা বোঝা যাচ্ছে না। কি যে হবে আজ? আবার কোনো অগ্নি সংকেত ঘনিয়ে এলো, কোনো কুরুক্ষেত্র বাঁধে আল্লাহ হয়ে জানে। রুদ্রশ্বাস পরিস্থিতি সৃষ্টি হলো শেহজাদের মনের ভেতর। ভয়ে ভয়ে আতঙ্কগ্রস্ত গম্ভীর মুখে মিঠির পাশেও এসে বসল। ভনিতা ছাড়া এই পূর্ণ দৃষ্টিতে শেহজাদের দিকে তাকালো শবনম। গম্ভীর থাকলেও চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। আগে থেকে বেশ কিছুটা গায়ের রং সুন্দর হয়েছে, স্বাস্থ্যও ভালো হয়েছে। চোখে মুখে চেহারায় কেমন একটা সুখী সুখী ভাব। ভীষণ ঈর্ষান্বিত হলো শবনম। কই, তার সাথে থাকাকালীন তো এমন দেখায়নি, নাকি সে লক্ষ্য করেনি?
হবে হয়তো একটা। শেহজাদকে সুখী দেখতে সহ্য হচ্ছে না তার। সে তো আজীবন শেহজাদকে একা এবং চিরদুঃখী দেখতে চেয়েছিল। তবে মানুষটাকে দেখেই বোঝা যাচ্ছে নতুন বউয়ের সাথে খুব সুখে রয়েছে। তদ্রূপ মিঠিকে দেখেও বোঝা যাচ্ছে মানুষটার সাথে খুব সুখে রয়েছে। নয়তো কোনো মেয়ে এত স্বাভাবিক হয়ে সাবলীল ভঙ্গিতে কথা বলতে পারে না। আর না চোখে মুখে এমন প্রশান্তির হাসি থাকতো। চিনচিন করতে লাগলো শবনমের বুকের ভেতর। শেহজাদ মিঠিকে একসাথে দেখতেই কেন জানি বুকের ভেতরটা মোচড় দিয়ে জ্বালা পড়া শুরু করলো। দাম্ভিকতার সাথে মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখলো শবনম। রহিমা খালা বেশ কয়েক রকমের ফল, বিস্কুট, কেক, মিষ্টি, ছানা সন্দেশ, লাড্ডু এবং কফি দিয়ে গেলেন। এত পদের মিষ্টি কেন? বিশেষ কিছু ছিল? একটু অবাক হয়ে বলল শবনম। মৃদু হাসল মিঠি। ভাত খাওয়ার পর মিষ্টি জাতীয় কোনো আইটেম কিংবা ডেজার্ট না হলে আমার ভাত হজম হয় না। আর মিষ্টি খাবারের প্রতি দুর্বলতা থেকেই বাসায় সবসময় এত পদের মিষ্টি রাখি। ও, আর আমার নাম তো মিঠি, তাই নামের মতো মিষ্টিও পছন্দ করি বেশি। আর শেহজাদ তো স্যালারি পেলেই আগে মিষ্টির দোকানে চলে যাবে, তারপর বেছে বেছে আমার পছন্দের মিষ্টি কিনবে। পছন্দের মিষ্টির মধ্যে সর্বপ্রথম তালিকায় থাকবে ওয়েল ফুডের শুকনো রসমালাই। এত দারুণ একটা রসমালাই, একটু খেয়ে দেখো শবনম, তোমার মুখে লেগে থাকবে আজীবনের জন্য। চামচ দিয়ে একটা শুকনো রসমালাই ভেঙে মুখে দেয় শবনম। সত্যি এত দারুণ? ঠিক বলেছ, সত্যিই দারুণ। শেহজাদ, আপনি নাকি ওনাকে সরবরি বলে ডাকতেন? বলে আগ্রহী হয়ে শেহজাদের মুখের দিকে তাকিয়ে রইল মিঠি। বাঁকা হাসল শবনম। কনফিউজড চোখ মুখ করলো শেহজাদ। এখন এইসব বলে নিশ্চয়ই তাদের মধ্যকার সম্পর্কে দ্বন্দ্ব সৃষ্টি করে মজা লুপে নিতে এসেছে শবনম। আমতা আমতা করল শেহজাদ। সত্যিটা বললে তো মিঠির মন খারাপ হবে, আবার কার সাথে কুরুক্ষেত্র বাঁধাবে। তবে কনফিউজড হয়ে বলল, মানে? ওর বোধহয় মনে নেই মিঠি, ও একটু ভুলও না। ভালোবেসে দেওয়ার নাম কেউ কখনো ভুলে না শবনম। ফের আপাত অপ্রস্তুত বোধ করলো শবনম। স্বাভাবিক হয়ে বলল, তা ঠিক, কিন্তু ও ভুলে গেছে, আমার প্রতি উদাসীন ছিল, তাই ছেড়ে চলে গেছি। জানোই তো, সময় না দিলে পৃথিবীর কারো ভালোবাসাও ফিকে হয়ে যায়। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। ভুল কাজ করেছো, খুব ভালো কাজ করেছো। তুমি চলে যাওয়াতে তো আমি ওনাকে পেলাম। তুমি আমার থেকে একটা থ্যাংক ইউ ডিজার্ভ করো শবনম, অ্যান্ড আই আউট টু ইউ। তুমি ছেড়ে না গেলে এমন একজন লাভিং কেয়ারিং পার্সনকে জীবনেও পেতাম না। আমার খুব সৌভাগ্য করে দিলে। ফিকে হাসল শবনম, তবে অন্তরটা জ্বালাপোড়া করছে, বুঝতে পারলো মিঠি। মনে মনে বলল, তোর অন্তরটা জ্বলিয়ে দেবো আজকে, দাঁড়া। শেহজাদকে জিজ্ঞেস করলো, তোমাকে খুব সুখী মনে হচ্ছে? আল্লাহ রেখেছেন। মানুষ ঠকিয়ে? স্ট্রেট বলো। নিজের স্বার্থ উদ্ধারের জন্য একটা ছোট্ট মেয়েকেও ছাড় দাওনি। বড্ড চতুর তুমি নিজের স্বার্থ বুঝে নেওয়ার বেলায়। উপর দিয়ে তোমাকে যতটা হাবাগোবার টাইপের দেখা যায়, তা না হলে কিভাবে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের ব্রেন ওয়াশ করে ফাঁদে ফেলো? আমি তো এই ভেবেই অবাক হই। নিজেকে অন্যের মতো ভেবে অন্যকে বিচার করো না। তোমার লো মেন্টালিটিতে প্রবলেম আছে। দ্রুত একজন সাইকোলজিস্টের দ্বারস্থ হও, ইমার্জেন্সি ট্রিটমেন্ট নাও। কতদিন থাকবে আমার এই সুখ, তোমার এই সুখ? আল্লাহ যতদিন রাখে। সত্যিটা প্রকাশ করছো না কেন? ইচ্ছে হয়নি? ভেবেছ সবাই আমার মতো বোকা? মোটেও না। তুমি যে বাবা হতে পারবে না তা কেন লুকিয়েছ? আমার মন চেয়েছে। মিঠি, তুমি কি জানতে না ও বাবা হতে পারবে না? জানতাম। বিস্মিত হলো শবনম, চোখগুলো কপালে তুলল। তাহলে জেনে শুনে বিয়ে করলে কেন? শেহজাদ বলল, তুমি কি এসব বলার জন্য এসেছো? হ্যাঁ, ভালো করেছো, বিড়বিড়িয়ে বলল। কখন না মিঠি তোমার চুল ধরে পেটায়, এমনিতেই সুযোগ খুঁজছে। কিছু বললে? না না। কি তা কিভাবে ওর সাথে তোমার সাক্ষাৎ হলো? মিঠিকে জিজ্ঞেস করলো শবনম। হয়েছে কোনো একভাবে, ঠিক বুঝতে পারলাম না। কি বুঝে ওকে বিয়ে করতে আগ্রহী হলে? তোমার স্বামীর হওয়ার কোনো অ্যাবিলিটি কিংবা ম্যারিট তো ওর মধ্যে নেই।
কেন, উনি কি মানুষ না? ঠিক বুঝতে পারলাম না। কি বুঝে ওকে বিয়ে করতে আগ্রহী হলে? তোমার স্বামী হওয়ার কোনো অ্যাবিলিটি কিংবা ম্যারিট তা ওর মধ্যে নেই। কেন, উনি কি মানুষ না? ঠিক তা নয়। সো বলতে চাইছি তুমি খুব সুন্দরী, অল্প বয়সী ও পড়াশোনাও করছো। তুমি ওর চাইতে বেটার কাউকে ডিজার্ভ করো। ও তোমার যোগ্য নয়। হ্যাঁ, পেতাম তো। তাহলে যোগ্য অযোগ্য দিয়ে কী হবে? মানে ভাগ্যিস মা বাবা একটু ভালো শিক্ষা দিয়েছিল, তাই এখন অবধি কোনো পুরুষের ব্যাংক ব্যালেন্স, তার বাবার সম্পত্তি, তার ইনকাম অথবা কোনো বাহিক চারিত্রিক দেখে বন্ধুত্ব করিনি, ভালোবাসিনি কিংবা বিয়ে করিনি। কথাটা খুব বাজেভাবে গায়ে লাগলো শবনমের। এসব নিশ্চয়ই তাকে উদ্দেশ্য করে বলেছে। ছোট মেয়ে হলে কি হবে, কথায় ভালোই পাক না। কথার পিঠে কথার তীক্ষ্ণ বাণ ছুড়ে দিচ্ছে, যেন ট্রেনিং প্রাপ্ত। তেমনি শেহজাদের চাকচিক্য, রূপ, গুণ, টাকা পয়সা, ধন সম্পত্তি দেখেও বিয়ে করিনি। ওনাকে ভালো লেগেছে তাই বিয়েটা করেছি। আর আমি শুধু সুখে থাকতে চেয়েছি। মানুষটা কেমন, বেটার না নন বেটার তা জানার আগ্রহ হয়নি। জানো, আমি সবসময় একজন লয়াল অ্যান্ড লাভিং কেয়ারিং পারসন চেয়েছি নিজের জন্য, যে আমাকে সবসময় লাভ অ্যান্ড কেয়ার করে সবসময় আগলে রাখবে, বাবা মায়ের মতো। আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে, ভরসা দিবে, বিশ্বাস জুগিয়ে আশ্বাস দেবে। ভুল করলে বাবা মায়ের মতো আদর যত্ন কিংবা প্রয়োজনে শাসন করে বুঝিয়ে দিবে। সবসময় আমার বেস্ট উইনার্স হিসেবে আমার পাশে থাকবে, কখনো কোনো অজুহাত দেখিয়ে চলে যাবে না। আর শেহজাদ ঠিক তেমনই একজন, যেমনটা আমি চেয়েছি। এছাড়াও আমি মনে করি একজন নারী পুরুষের প্রেম কিংবা বিয়ে যেটাই হোক না কেন, এটা করা উচিত একজন ম্যাচিওর পুরুষের সাথে কিংবা পুরুষের ক্ষেত্রে নারীর সাথে। তার কারণ যে ভবিষ্যতে দিক নির্দেশনা দিতে পারবে, নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে, যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে। শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। 3 বেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম কিংবা বিয়ে করা মানে সময়ের অপচয়। পৃথিবীতে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে, মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না। আর সে হয়তো তেমনই, যেমনটা এতক্ষণ আমি এক্সপলের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। জানো, আমার মতে জীবনে সত্যিকারের মানুষ অর্থাৎ নিতান্তই ভালো মনের মানুষ পাওয়া অনেক দুষ্কর আর কঠিন বর্তমানে। মানুষ এখন সত্যিকারের মানুষের চাইতে টাকা পয়সা, ক্যারিয়ার, সার্থকতা, মাসিক স্যালারি কত, বেসিক ইনকাম কত, বেটার অপশন, জীবনের ভালো চলার কিংবা থাকার নিরাপত্তা বেশি খোঁজে। পৃথিবীতে অর্থ, সৌন্দর্য, ফিটনেস এইসব সীমিত সময়ের জন্য। এইগুলো জীবনে সব কিছুই না কিংবা সকল সুখের না। বিশ্বাস, ভালোবাসা, যত্ন, মায়া, মানুষ হিসেবে কতটা সৎ, ভালো, মানবিক, মানুষের ওইটা বেশি খোঁজা দরকার। যার কাছে মানসিক শান্তি মেলে তার কাছে সারা জীবন কাটিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। জীবনে অপোজিট ব্যক্তির প্রতি সম্মান, শ্রদ্ধা, নিবেদন, ভালোবাসা, মায়া, সৌজন্যবোধ, যত্নশীলতা এমন মানুষ বেশি দরকার। টাকা আর রূপ বর্তমানে সুখের চাইতে অসুখ বেশি করে। জীবনে এমনি অনেক যান্ত্রিকময় আর ডিজিটালাইজেশনের ছোঁয়ায় ন্যাচারাল ভালোবাসা হারিয়ে গেছে। আর এজন্যই আজকে এত প্রতারণা, বিশ্বাসঘাতকতা, ব্রেকআপ, অশ্রদ্ধা, অমূল্যায়ন আর দিন শেষে অশান্তি, হাহাকার, মানসিক অশান্তি। এক নাগারে সব বলে শ্বাস ফেলল মিঠি। ফের বলতে লাগলো, আরও কিছু কথা না বললেই নয়। প্রকোচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো শবনম। আমার মতে কাউকে তার যোগ্যতার বেশি মূল্যায়ন করতে নেই, বরং যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হয়। যোগ্যতা কম সম্পূর্ণ মানুষকে বেশি দিলে সে এটার কদর করতে জানবে না, উল্টো এটা নিয়ে মানুষকে অপমান করবে। যার যতটুকু দৃষ্টি তার জন্য ততটুকুই শ্রেয়, যার দাম যতটুকু তার জন্য ততটুকুই ব্যয়। না হলে উল্টো নিজের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হবে, নিজেকে ছোট লোক বলে প্রমাণিত হবে। আর সেটা যে কোনো ক্ষেত্রে। কিছু মানুষ বড় লোক হয়, কিন্তু তবুও তাদের ছোট লোকের অভ্যাস পরিবর্তন হয় না। ছোট লোক বিষয়টি আসলে অর্থ দিয়ে বিবেচনা করা যায় না, বরং তা মানসিকতার মাধ্যমে প্রমাণ হয়। দাঁতে দাঁত চাপল শবনম। শেষোক্ত কথাগুলো নিশ্চয়ই তাকে খোঁচা দিয়ে অন্যভাবে বলেছে, বোঝাতে চেয়েছে তার যোগ্যতার চেয়েও বেশি শেহজাদ তাকে মূল্যায়ন করেছে। নিজেকে ধাতস্থ করলো শবনম। পূর্বের কথাগুলোর প্রতি উত্তরে বলল, খুব সুন্দর বলেছ,
অনেক বুঝো তুমি। বাট যত যাই বলো, ওর তো আবার বাবা হওয়ার ক্ষমতা নেই। একজন নারীকে মাতৃত্বের স্বাদ দিতে না পারলে এটা কেন জীবন হলো? কোনো জীবন হলো? তুমি কি তবে ঘুরে ফিরে সে একই কথা বলতে এসেছো? হ্যাঁ, ওর পিতা হওয়ার ক্ষমতা নেই, বাট তোমার আছে তো। থাকবে না কেন? তো বেবি ক্যারি করছো না রে? সময় হলে করব। আর কি সে সময় চাও তুমি? তুমি তো এই জন্য ওকে ছেড়ে গেলে। শবনম বুঝতে পারলো মিঠির সাথে কোনো চালাকি করে লাভ নেই। সব জেনে শুনে প্রস্তুত মেয়েটা। শোনো, শেহজাদকে দোষ না দিয়ে একবার নিজেকে পরীক্ষা করে দেখো। সব সময় যে পুরুষের সমস্যা থাকবে এমনটা নাও হতে পারে, আবার সব সময় যে নারীর সমস্যা থাকবে এমনটা নাও হতে পারে। তোমার উচিত কাউকে অপবাদ দেওয়ার পূর্বে নিজেকে পরীক্ষা করে নেওয়া। কি বলতে চাও তুমি? এতক্ষণ যা বলেছি তাই। এমনও তো হতে পারে তোমার মধ্যে প্রবলেম ওনার না। আমার কোনো প্রবলেম নেই, আমি ফিট আছি। প্রবলেমটা ওর, আর এটা ও নিজ মুখেই স্বীকার করেছে। তাহলে তো ভালোই, দ্রুত বেবি ক্যারি করো। খুশির খবর শুনতে চাই। তোমার স্বামীর থেকে মিষ্টি খেতে চাই। কনসিভ করলে আমার জন্য গোটা 2 মণ মিষ্টি পাঠিয়ে দিও, কেমন? তুমি জানো আমার নাম মিঠি, আর আমার মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ। অন্যদিকে তাকিয়ে মলিন হাসল শেহজাদ। এই ব্যাপারে মিঠি চাইলে শবনমের পক্ষ হয়ে তাকে কথা শোনাতে পারত, কিন্তু তা না করে উল্টো তার সাপোর্ট করে শবনমকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। একের পর এক প্রশ্নের পিঠে তীক্ষ্ণ বাঁধ ছুড়ে দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। আসলেই জীবনসঙ্গী হলে বোধহয় এমনটাই হওয়া উচিত। ভেতরে সাপে নেউলে সম্পর্ক হলেও কিন্তু সবার সামনে সাপোর্ট করবে, প্রশংসা করবে, কারোর সামনে হেয় করে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, বরং হাজারো ত্রুটি বিচ্যুতি থাকার পরেও সবার সামনে তাকে নিয়ে গর্ববোধ করবে। তার আর মিঠির দাম্পত্য সম্পর্কটা খুব একটা বেশি না হলেও মিঠি তাকে অনেক বোঝে। মনটা ভার হয়ে গেল শেহজাদের। মিঠির জন্য এখনও কিছু করতে পারেনি সে, হাতে গোনা কয়েকটা শাড়ি আর সামান্য গয়না ছাড়া। এক ভরি গয়নায় মিঠিকে এখনও দিতে পারেনি শেহজাদ। মাঝে মধ্যে টুকটাক বাজার সদাই করে, আর সব মিঠির মামা আগের মতোই পাঠায়। শেহজাদের তেমন একটা খরচ করতে হয় না। মিঠি নিজেই বকাবকি করে, টাকা পয়সা সঞ্চয় করতে বলে, তাদের দুজনের ফিউচারের কথা ভাবে, গ্রামে বাবা মাকে পাঠাতে বলে। উল্টো মিঠি নিজেই তার পরিবারের জন্য শপিং করে পাঠায়, আরও কত কি। তবুও শেহজাদ জোর করে টুকটাক করার চেষ্টা করে। মিঠি না পারতেই নেয়। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। অথচ একসঙ্গে 5 বছর থেকেও শবনম বুঝল না তাকে, কখনো বোঝার চেষ্টাটুকুও করল না। ফের মলিন হয়ে গেল মনটা, আনমনা হয়ে ভাবল, কখনো কখনো কিছু সত্য লুকিয়ে রাখা ভালো। এত সত্য, এতে কাছের মানুষগুলোর আসল রূপ চেনা যায়। কেউ ছেড়ে যায় তো কেউ অসম্ভাবনার মাঝেও সম্ভাবনা খুঁজে থেকে যায়। শবনমের কথায় ধ্যান ভাঙল। আমার ব্যাপারটা বাদ দাও, তোমরা কি করবে? ওই তো গত 2 দিন আগে ওনাকে বলেছিলাম, ওগো আমার একটা বাবু লাগবে। উনি বললেন আচ্ছা। এরপর একটা বিড়ালের ছানা নিয়ে এসে বললেন, এটা ঠিকঠাক 7 দিন যত্ন করে দেখাশোনেরটা, তারপর বাবু এনে দেব। আজ 2 দিন হলো আমি বিড়াল ছানাটা খুঁজে পাচ্ছি না। মন খারাপ করে বলল শেষোক্ত কথাটা। এবার বুঝো কিসের আর সন্তান পালব। আমার দ্বারা এইসব সন্তান লালন পালন করা সম্ভব না। আমি নিজেই তো একটা বাচ্চা, আমাকে পালতেই তো কতজন লাগে। বাচ্চাদের মতো ভান করে বলল মিঠি। আনমনে হেসে উঠল শেহজাদ, যদিও গম্ভীর রইল। আর সেই হাসি কেউই দেখল না। তাকে জেতানোর জন্য ইম্যাচিওর মিঠি, অর্থাৎ তার ছোট বউটার কত প্রচেষ্টা। কেন যেন চোখ জোড়া ছলছল করে উঠল, লুকিয়ে ফেলল জল। শেহজাদের কেন যেন মনে হয় মিঠি তাকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু কখনো বলে না। তবে শেহজাদ ফিল করে, সত্যি বলতে একজন মানুষের জীবনে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো একটা মানুষ খুব কমই আসে। মিঠিও হয়তো তার জন্য তেমনই একজন। মিঠির সাথে কথা না পেরে তপ্তশ্বাস ফেলল শবনম। মেয়েটা যে পাজি শবনম বুঝতে পারল। কোনো মতেই একে কোনো কথা দিয়ে পরাস্ত করা সম্ভব নয়। হার মানল শবনম। যেটার জন্য এসেছে লাভ হয়নি, উল্টো তাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে ওই মানুষটার সাপোর্ট করছে, এখানে আসাটাই তার বৃথা। এদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করা গেল না। তবুও শবনম পণ করেছে কিছুতেই মানুষটাকে সুখে থাকতে দেবে না। তবে জানো, আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছেন।
প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব ইনশাল্লাহ। মাথায় পেঁচিয়ে রাখা টাওয়ালটা খুলতেই আচমকা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে হোঁচট খেলো শেহজাদের নাকে মুখে। মুহূর্তে চোখ বন্ধ করে ভেজা চুলে ঘ্রাণ টেনে নিল শেহজাদ। গোসল করার পর মিঠির ভেজা চুল থেকে খুব সুন্দর সুঘ্রাণ ছড়ায়। মিঠি আমেরিকান ট্রেসমি শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করে। শ্যাম্পুর চাইতে কন্ডিশনারটাই এত দারুণ স্মেল যে মিঠি যখন মাথায় মাখে পুরো ওয়াশরুম সুঘ্রাণে ভরে যায়। তারপর যখন গোসল সেরে রুমে ঢুকে তখন সারা রুমে সুগন্ধি ছড়িয়ে পড়ে। 1 সপ্তাহ জুড়ে শ্যাম্পু না করলেও এই সুবাস থেকে যায়। খুব দারুণ একটা স্মেল। গোসল করার পর মিঠির ভেজা চুলের মধ্যে মুখ ডুবিয়ে এই ঘ্রাণ নিতে ভুলে না শেহজাদ। এটা ইচ্ছে করছে, এখনও ইচ্ছে করছে, কিন্তু শবনম সামনে বসে আছে। প্রাক্তনের সামনে এই কাজ অবশ্যই করা যায় না। অসাধারণ কাউকে খুঁজতে গিয়ে নিরাপত্তাহীনতায় না ভুগে সাধারণ কারো যত্নে আজীবন থেকে যাওয়াই ভালো শবনম। আচমকা শবনমের কানে কানে কথাটি উঠে গেল মিঠি। পা বাড়ালো ব্যালকনির দিকে, ভেজা টাওয়ালটি দড়িতে মেরে দিতে। স্তব্ধ নয়নে তাকিয়ে রইল শবনম। আচমকা কেঁপে উঠল। কিছু একটা ছিল এই কথায়। দীর্ঘশ্বাস ফেলল মিঠি। শবনমের সাথে কোনো সিক্রেট করার ইচ্ছে নেই তার, কিন্তু সেধে সেধে সিক্রেট করতে আসলে সে ছেড়ে দেবে নাকি? একদম না। তার নাম মিঠি, সে ছেড়ে দেওয়ার পাত্রী কোনো কালেই ছিল না। যে যেমন তার সাথে তেমনই করে এবং করা উচিত বলে মনে করে সে। শবনমের কুমতলব বুঝতে পারল মিঠি। শেহজাদের দুর্বলতা প্রকাশ করে শবনম যে তাদের মধ্যে ঝামেলা পাকাতে এসেছে এটা সে ঢের বুঝতে পেরেছে। মিঠির যাওয়ার পানে অনিমেষ নেত্রে তাকিয়ে রইল শেহজাদ। শেহজাদের দৃষ্টি অনুসরণ করে শবনমও তাকালো। দেখল মিঠির পায়ের দিকে তাকিয়ে রয়েছে শেহজাদ। এতক্ষণে চোখ পড়ল মিঠির পায়ে একজোড়া নূপুর। গর্জিয়াস নয়, একদম সিম্পল। সব সময় ক্যারি করার জন্য ঠিক আছে, সম্ভবত ডায়মন্ডের। অবাক হলো শবনম। ও, এখন নতুন বউকে ডায়মন্ডের নূপুরও কিনে দিয়েছে? বসে বসে মুগ্ধ নয়নে দেখার জন্য বিড়বিড় করে বললেও শুনতে পেল শেহজাদ, কিন্তু প্রতিউত্তর করল না। কিন্তু শবনমের কাছে সিম্পলের মধ্যেও কেন জানি গর্জিয়াস মনে হচ্ছে নূপুর জোড়া। আসলে এতটাও গর্জিয়াস নয়, তবে কি সুন্দর করে স্টোনগুলো ঝুলে রয়েছে। সুন্দর মসৃণ পদ্ম ফুলের মতো দেখতে পা জোড়ায় কি সুন্দর মানিয়েছে। নগ্ন পায়ে আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠেছে। শেহজাদ তাকিয়ে সেটাই দেখছে। সবসময় বোধহয় এমন করে দেখে। ভীষণ কষ্ট হলো শবনমের। এমন করে শেহজাদ তাকে দেখত, আর এখন মিঠিকে দেখে। সহ্য করতে পারল না প্রাক্তন স্ত্রীর সামনে নতুন বইয়ের প্রতি শেহজাদের এই মুগ্ধতা। এত মুগ্ধতা? হ্যাঁ। দাঁত চাপল শবনম। অনেক ভালোবাসো দেখছি। হ্যাঁ, একজন আদর্শ লাভিং কেয়ারিং স্বামী হিসেবে তার সামনে নিজেকে উপস্থাপন করতে চাই, যাতে আমাকে পেয়ে সে নিজেকে সৌভাগ্যবতী মনে করে। এই, তোমার আমার প্রতি ভালোবাসা, তাই না? তাচ্ছিল্য করল শেহজাদ। কিসের ভালোবাসার কথা বলছো? ডিভোর্সের সপ্তাহ না বেরোতেই সুন্দরী মেয়ে পেয়ে বিয়ে করে নিলে, আর ওই মেয়েটাকে পাওয়া মাত্রই আমাকে ভুলে গেলে। আগে তো বলতে আমার পর আর কাউকে ভালোবাসতে পারবে না। আমি নাকি তোমার প্রথম এবং শেষ ভালোবাসা? আমি ছেড়ে গেলে নাকি কখনো বিয়ের নামও মুখে আনবে না। আমি নাকি তোমার শখের নারী। এখন কোথায় গেল তোমার সেই সব আবেগ, অনুভূতি আর ভালোবাসা? মিথ্যাবাদী একটা। আসলেই পুরুষ মানুষের কোনো শখের নারী হয় না। ওরা সব নারীই শখে, ওদের সব নারীই শখের। তুমিও তো সেম এইভাবেই আমাকে বলেছ। এখন তো সব দেখতে পেলাম। যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। তোমাকে ছেড়ে গিয়েছি এমনি না, কারণ দেখিয়ে গিয়েছি। হ্যাঁ, বেশ করেছ। সব আমার জন্য হয়েছে, তাও অস্বীকার করছি না। তবে আমি তোমাকে যে ভালোবাসা দিয়েছিলাম তা সুগন্ধে ভরা পুরো বাগান রোপণ করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তোমার হৃদয়ের জমি ছিল অনুর্বর। আর তুমি কোন অধিকারে কিসের ভালোবাসার কথা বলেছ এখন? তুমি আমার কে? কেউ ছিলাম না। যখন ছিলে তখন ছিলে, এখন নেই, তাই নেই। কোনো বেঈমান আমার ভালোবাসার যোগ্য না। আমি তাকে ঘৃণা করি। আর শোনো, খারাপ দিনগুলোই আগামী দিনের ভালো সময়ের গল্প হয়। যারা থাকার তারা হাজার কারণ থাকলেও ছেড়ে যায় না, আর যারা যাওয়ার তারা হাজারটা কারণ থাকলেও থেকে যায় না। এটাই অধুনা বাস্তব। যে সময় প্রচণ্ড হতাশা কষ্টে থাকাকে দুর্বিষহ করে তোলে, সে সময়টাই পৃথিবীতে
হাজার বছর বেঁচে থাকার ইচ্ছে এনে দেয়। আজ যে মানুষগুলো ছাড়া জীবনকে অপূর্ণ মনে হয়, একসময় সেই মানুষগুলো ছাড়াই জীবন দিব্যি চলে যায়। দাঁতে দাঁত চাপল শবনম। বড়াই করছো? একদম না। সময় সব সময় একরকম থাকে না। ভুল বলনি, সময় সর্বদা একরকম থাকে না। এজন্যই মানুষ সব সময় খুশি থাকে না, আবার সব সময় দুঃখেও থাকে না। কি বলতে চাও ক্লিয়ার করো। কি আর বলবো, তোমাকে বলার মতো কিছু নেই। তবে হ্যাঁ, না চাইতেই কিছু কথা বলার আছে, না বলে পারলাম না। মানে? শোনো, আমি তোমায় ভালোবেসেছিলাম, কিন্তু তুমি একটা কারণ দেখিয়ে বিচ্ছেদের অজুহাত খুঁজলে। আজীবন আমি তোমার সুখে দুঃখে পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি স্বপ্ন ভাঙতে ব্যস্ত ছিলে। আমি সম্মান এবং ভরসা করেছিলাম, তুমি দুর্বল ভেবে অবহেলা করলে। এখন আবার কেন এলে? কি চাই তোমার? আমার সুখে থাকা সহ্য হয় না তোমার? এখন কেন আবার আগের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছ? স্মরণ করিয়ে যেহেতু দিয়েছ, তাহলে তুমিও একটা বেঈমান, মিথ্যাবাদী, প্রতারক। মুখ সামলে কথা বলো শেহজাদ। তার ছিল হাসলো শেহজাদ। গায়ে লাগলো কথাগুলো? আমি দেখে 5 বছর তোমার সংসার করেছি, অন্য কেউ হলে আরও আগেই চলে যেত। কি আছে তোমার? কিছুই নেই, আমি শূন্য। শুধু ভালোবাসা আছে, ভালোবাসতে পারবো। কথায় আছে না, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, তখন প্রেম ভালোবাসা জানালা দিয়ে পালায়। তোমার এই ভালোবাসা না পেট ভরবে না, তাও আবার মিঠির মতো বিত্তশালীর মেয়ের। তোমার কথাটা তোমার বেলায়ও যায়। তোমার মতো মেয়ের পেট ভরাতে পারিনি, সেখানে মিঠির বিষয়টা আলাদা। আর আমাকে ছেড়ে যাকে ভালোবেসে যার হাত ধরে গেলে, তোমাদেরও না আবার কখনোই মাখো মাখো প্রেম ভালোবাসা জানালা দিয়ে পালায়। বি কেয়ারফুল। রাগ হলো শবনমের। মানুষটার মুখে তো বলি ফুটেছে। আগে তো একদম চুপ হয়ে থাকতো, তখন তো যেন এক বোবা প্রাণী ছিল। ছেড় দিচ্ছ? মোটেও না। শোনো, এই মেয়েটাও তোমাকে রেখে একদিন ঠিকই চলে যাবে, দেখে নিও। এখন আবেগের বসে হয়তো থাকছে, বুঝতে পারছে না জীবনের মানে কি। তুমিও তো গেলে, শান্ত গলায় বলল শেহজাদ। তার মধ্যে কোনো উত্তেজনা নেই, তবে শবনমকে উত্তেজিত দেখাচ্ছে, অর্থাৎ তার সাথে কথায় না উঠতে পেরে। থমথমে পরিবেশের সৃষ্টি হলো দুজনের মধ্যে, তবে সেটা নীরবে। একদম ঠিক করেছি, আরও আগে করার দরকার ছিল। তোমার মতো অকর্মা অপদার্থ আমরার কাঠের ঢেকির সাথে কোন মেয়ে থাকবে? কেন থাকবে? কোন দুঃখে থাকবে? কি আছে তোমার? কেন থাকবো আমি? বইয়েই গেছে আমার। খুব ভালো কাজ করেছ, আফসোস নেই। তার কারণ, যেখানে জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমের জনপ্রিয়তায়, হুমায়ুন ফরিদের ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা ঋত্বিক রোশনের স্মার্টনেসে কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি, সেখানে তো আমি কিছুই না। তবে গিয়েছ, ভালো কথা। তো আবার আত্মসম্মানহীনের মতো আমাদের পেছনে কেন পড়ে আছো? শাট আপ। মৃদু হাসল শেহজাদ। রাগে লাল হয়ে কাঁপছে শবনম এমনিতেই সুন্দরী, রাগলে লাল টুকটুকে হয়ে যায়। তাকিয়ে রইল শেহজাদ। এই মেয়েটাকে সে এক সময় খুব খুব ভালোবাসত, আজও ভালোবাসে। হৃদয়ের এক কোণে এই মেয়েটা এখনও বসবাস করছে। দীর্ঘশ্বাস ফেলল শবনম। আগের চেয়েও কেমন শুকিয়ে গেছে। চিন্তা করে বোধ হয়, নাকি নতুন স্বামী যত্ন করে না? কখনো কখনো দুশ্চিন্তায় মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তেমনি শবনমেরও। ভাবল, থাক, সেটা তাদের ব্যাপার, সুখে থাকলেই ভালো। শবনমের ক্ষতি হোক সেটা কখনো চায়নি, কিন্তু শবনমে উল্টো তাদের পেছনে পড়ে আছে। দাঁতে দাঁত চাপল শবনম। আহমিকা ফুটিয়ে বলল, ভেবো না এই মেয়ে তোমার সাথে থাকবে, এত আনন্দিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, তদ্রূপ যার ইচ্ছে হয় সে থাকবে, না থাকলে কিছু করার নেই। আমার ভালোবাসার প্রয়োজন আছে, আমি ভালোবেসে যাব। আমার যা দায়িত্ব কর্তব্য আমি পালন করব, এবং সর্বদা অনেস্ট থাকব। নিজের কাছে নিজে সৎ থাকার ব্যাপারটা প্রশান্তিদায়ক। সো যে থাকার সে থাকলে থাকবে, না থাকলেও তার ইচ্ছে। কাউকে জোর করে আটকে রাখা যায় না। জোর করে রেখে অনেক দেখেছি, কোনো সুখ নেই। পশু পাখি পোষ মানানো যায়, কিন্তু মানুষ নয়। আর আমি আবারও বলছি, সুখে থাকার অধিকার সবার আছে, যেভাবে এবার তার সুখ কুড়িয়ে নিয়ে সুখে থাকতে পারে। শোনো,
তোমাকে আমি এখন সম্মান এবং শ্রদ্ধা দুটোই করি। একসময় আমাদের গভীর আত্মসম্পর্ক ছিল, কিন্তু এখন নেই। সেখান থেকেই বলছি, আমি চাই আমাদের যোগাযোগ নিভে যাক, তবুও আমাদের উভয়ের মাঝে সম্মান এবং শ্রদ্ধাটুকু থাকুক। দয়া করে বিরক্ত করতে এসো না। তোমার উপস্থিতিতে আমি বিরক্ত। দাঁতে দাঁত চাপলো শবনম। তোমাকে আমি সুখে থাকতে দেব না, কোনো মেয়ের সাথেই না। তোমার অসুখে থাকার জন্য সব ধরনের ক্ষতি করব। এখনো ভালোবাসো? একদম না। তো কাঁপছো কেন? আগুন চোখে তাকালো শবনম। অকারণে শেহজাদের হাসি পেল। কি একটা অবস্থা! চলে গেছে, আবার ফিরে এসে ঝামেলা করছে। এসবের কোনো মানে হয়? এসব বোধহয় শবনমের দ্বারাই সম্ভব। তাকে দুঃখে ভাসাতে গিয়ে শবনম নিজেই উল্টো তাকে দেখে দুঃখের সাগরে ভাসছে। আজব মেয়ে। নারীরা সত্যিই এমন। মৃত্যুর পরেও স্বামীর পাশে কোনো কঙ্কালের ছায়াকেও সহ্য করতে পারে না। তার জীবনে এই অবধি আল্লাহ দুজন নারী দিয়েছেন, দুজনের মধ্যে হিংসেই ভরা। একজনও একজনকে সহ্য করতে পারে না। শেহজাদ ভাবে, সে যদি সিনেমার হিরোর মতো সুন্দর সুদর্শন হতো তাহলে কি যে হতো। এজন্যই বলে, আল্লাহ যা করেন বান্দার তাকদীর অনুযায়ী ভালোর জন্যই করেন। সে সুদর্শন নয়, কৃষ্ণাঙ্গী, এটাই ভালো। শোনো, তুমি আমার আর কি ক্ষতি করবে? আমি নিজেই তো নিজের সব ধরনের ক্ষতি করে বসে আছি। আর সুখ দুঃখ দেওয়ার মালিক আল্লাহ। আমাকে অসুখী দেখতে গিয়ে তুমি নিজেও সুখী থাকতে পারবে না। লাভ কি তাতে? লাভ লোকসান বুঝি না। মনটা ফ্রেশ করো। নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করব না। আর ইউ জেলাস? ক্রোধে কাঁপতে লাগলো স্বপ্ন। মৃদু হাসলো শেহজাদ। সমস্যা নেই, আমি বুঝতে পারি এক নারীকে আরেক নারীর সুখ সহ্য করতে পারে না। শোনো, লাভ নেই, সুখে রাখার মালিক আল্লাহ। তুমি কিছু করতে পারবে না। যেটা করতে এসেছো কোনো লাভ হয়নি। তার কারণ মিঠি আমার সব জেনেই মেনে নিয়েছে। এবার সে যদি চলে যায় আমি জোর করে আটকে রাখবো না। আমি তাকে স্বাধীনতা দিয়েছি। আরেকটা কথা না বললেই নয়, সে আমার অসম্ভবেও সম্ভাবনা খুঁজে। আমার থেকেও আমায় একটু বেশি বুঝে। শেষাক্ত কথায় শ্বাস আটকে রইল শবনম। কতদিন চলবে এভাবে? যে মানুষ সহ্য করে সে দুদিনের জন্য থাকে, আজীবন সেই থেকে যায় যে সামলাতে পারে। আমার বিশ্বাস সে আমাকে সামলিয়ে নিতে পারবে, তদ্রূপ আমিও তাকে। এত আত্মবিশ্বাস? হ্যাঁ। এসব বলে তুমি আমাকে বুঝ দিচ্ছ? মোটেও না। তবে নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই জীবন সুন্দর। মিঠি আমাকে বোঝে, সেটাই বোঝাতে চাইছি। তোমাকে আমি দেখে নিব। এখন আর কিসের অধিকার দেখাও তুমি? কোনো অধিকার না। শোনো, স্পষ্ট বলে দিচ্ছি, আমার উপর কোনো অধিকার নেই। সেটা ডিভোর্স হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। সো বলতে চাই, অধিকার নষ্ট হয়ে গেলে সেখানে নিজের আশ্রয় খুঁজে বেড়ানো বোকামি। আর আমি মনে করি নিজেকে তখন বিরক্তিকর এক অতিথি বলে মনে হয়। তুমি আর কোনো অধিকার নিয়ে আমার সামনে এসো না। আমরা ভালো আছি, ভালো থাকতে দাও। তুমি নিজের সংসারে ফোকাস করো। তোমার জন্য শুভকামনা। মানুষের ভালো থাকাটাকে ভালোবাসো, অ্যাপ্রিসিয়েট করো। দেখবো অনেক স্ট্রেস কমে গেছে এবং ভালো আছো। তুমি জানতে তোমার শূন্যতা আমাকে কখনোই স্বস্তিতে বাঁচতে দিবে না। তবুও তোমার মনে এতটুকু মায়া জন্ম নেয়নি। তুমি চাইলেই পারতে আমার সুখ হতে এবং আমার হয়ে এক জীবন বাঁচতে। জানো, জীবনানন্দ দাশ বলেছিলেন, হয়তো জীবনে আমি কোনোদিন প্রেম জানি নাই, তবুও আমি বিয়োগের ব্যথা বুঝি। প্রেম না জানা সত্ত্বেও যে মানুষটা বিয়োগের ব্যথা বেদনা বোঝে, আর তুমি বোঝোনি, দ্যাটস ওকে। তোমার সাথে এই বিষয় নিয়ে আর কোনো কথাই নেই।